এখনও যদি এই প্রশ্ন থাকে যে ভাই ইলেকশনটা হবে, সরকারের প্রতি মানুষের এই যে আস্থাহীনতা, এই আস্থাহীনতার যে সংকট, এই সংকটটাই তো এখন পর্যন্ত সরকার কাটিয়ে উঠতে পারে নাই। নিরপেক্ষতার কিন্তু সংজ্ঞাটা ভিন্ন। নিরপেক্ষটা হলো ইংরেজি 6-এর মতো। আমার দিকে যখন ধরবেন এটা তখন 6 হবে, আপনার দিকে যখন ধরবেন সেটা 9 হবে। কে কিভাবে দেখছে? আমরা এই পর্যন্ত দেখেছি যে একমাত্র 90-এর 91-এর ইলেকশনটা ছাড়া আর প্রত্যেকটা ইলেকশনের মধ্যেই কিন্তু হয় সূক্ষ্ম কারচুপি হয়েছে, না হয় সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিং হয়েছে, না হয় ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, না হয় রাতের ভোট দিনে হয়েছে, না হয় দিনের ভোট রাতে হয়েছে। নানা রকম কথাবার্তা কিন্তু আমরা শুনেছি। আমরা বলি অনেক সময় যে 111-এর সরকার ফখরুদ্দিন মঈনুদ্দিনের অধীনে এবং এটিএম শামসুল হুদা চিফ ইলেকশন কমিশনার ছিলেন, ওনার অধীনে যে নির্বাচনটা হয়েছে সেই নির্বাচনটা খুব নিরপেক্ষ এবং ভালো নির্বাচন হয়েছে। কিন্তু সেই নির্বাচনটা যদি আপনি ধরেন সেইখানে কিন্তু অসম্ভব রকম একটা বড় আমি বলবো যে একটা দস্যুতা হয়েছে। দস্যুতাটা কেমন হয়েছে? বেগম খালেদা জিয়া নির্বাচনে অংশগ্রহণ করতে চান নাই। একটা পর্যায়ে ওনার উপর চাপ তৈরি করা হলো। তখন বেগম খালেদা জিয়ার উপর চাপ তৈরি করার জন্য একটা দৈনিক পত্রিকায় বিএনপি বিপুল ভোটে পাশ করবে এরকম একটা জরিপ প্রকাশ করলো। ওই দৈনিক পত্রিকাটা নিয়ে তখনকার মিত্র জামাতে ইসলামীর তখন সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ এবং সাথে নিলেন হলো খন্দকার দেলোয়ার হোসেনকে। খন্দকার দেলোয়ার তখন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। তো দুইজন গেলেন বেগম জিয়াকে রাজি করানোর জন্য। এটা আমি খন্দকার দেলোয়ার সাহেবের মুখ থেকে শুনেছি। তিনি আমাকে বলেন যে আমি কিছু বলি না, আমি চুপচাপ ছিলাম। তো আলী হাসান মোহাম্মদ মুজাহিদ ওই দৈনিক পত্রিকাটা ম্যাডামের সামনে রেখে বলছিলাম, দেখেন আমরা বিএনপি নির্বাচনে গেলে কী পরিমাণ কত বেশি ভোট পেয়ে জিতবে। তখন এইরকম 2-3 বার বলার পরে বেগম খালেদা জিয়া তখন ওনার ড্রয়ার থেকে একটা ফাইল বের করে বললেন যে যেই জরিপ রিপোর্টটা দিয়ে পত্রিকা লিড নিউজ ছাপা হয়েছে, এই যে আমার কাছে সেই জরিপ রিপোর্টটা আছে, এইখানে আছে আমি কয়টা সিট পাবো, আপনারা কয়টা সিট পাবেন। তখন প্রশ্ন করছেন আমরা কয়টা পাবো, আপনি কয়টা পাবেন। বেগম খালেদা জিয়া বললেন এই নির্বাচনে গেলে আমি পাবো 30টা, আপনারা পাবেন 3টা। আলটিমেটলি তাই হয়েছিল। 2008-এর নির্বাচনে বিএনপি পেয়েছিল 30টা, জামাত ইসলামী 3টা, তাই না দাদা? তো নির্বাচনের আগে যেই খবর, যেই রেজাল্ট বেগম খালেদা জিয়া জানতে পারেন, সেই রেজাল্টই যদি নির্বাচনের পরে হয়, সেটা কি নিরপেক্ষ হয়েছে? আমি যদি জানি আমার রেজাল্টটা কি হবে নির্বাচনের আগে, সেটা কি নিরপেক্ষ? কিন্তু অ্যাপারেন্টলি আমরা ধরে নিয়েছি, মেনে নিয়েছি নিরপেক্ষ। সামনের যে নির্বাচনটা, এই নির্বাচনটা নিরপেক্ষ হবে কিনা সেই প্রশ্নটা আপনি করলেন। এই নিরপেক্ষ নির্বাচন আমি করিনি, দেবপ্রিয় ভট্টাচার্য করেছেন। এটা তো আপনার মুখ দিয়েই আসছে আর কি। আপনি দেবপ্রিয় ভট্টাচার্যকে কোট করেছেন। নির্বাচন তখনই নিরপেক্ষ হবে যখন বর্তমান প্রশাসন না, বর্তমান অ্যাডভাইজাররা এবং অ্যাডভাইজারদের সাথে প্রধান উপদেষ্টার আশেপাশে যে লোকগুলাকে আমরা হায়ার করে বিদেশ থেকে এনেছি আমাদের গণতন্ত্র টাইট দেওয়ার জন্য, এই লোকগুলা যদি নিরপেক্ষ হয়। এছাড়া এই নির্বাচন নিরপেক্ষ হওয়ার কোনো সুযোগ নেই। কারণ অ্যাডভাইজারদের মধ্যে অ্যাডভাইজাররা এবং চিফ অ্যাডভাইজার আশেপাশের নাটবল্টুরা সবগুলাই হলো নিরপেক্ষ না। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। তারা কোনো না কোনো পক্ষ অলরেডি নিয়ে ফেলেছেন। আমি যদি আপনাকে একটা প্রশ্ন করি, নির্বাচনের জন্য একটা আচরণবিধি করে ইলেকশন কমিশন, আচরণবিধিটা ইলেকশন কমিশন করে, এটা একদম প্রজ্ঞাপন দিয়ে, কিন্তু এটা মানতে হবে। আমাদের 12 তারিখে 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন, একই দিনে আমাদের গণভোট। জাতীয় নির্বাচনের জন্য আপনি একটা আচরণবিধি করলেন, গণভোটের জন্য কোনো আচরণবিধি কেন করলেন না? এই রাষ্ট্রে ফ্যাসিস্ট না, ফ্যাসিস্টের সমর্থক না এবং বর্তমান সরকারের কার্যক্রম সমর্থন করে না, না এর পক্ষে ভোট দিবে এরকম লোক থাকতে পারে না।
তো সেরকম লোক যদি থাকতে পারে, তবে আপনি উপদেষ্টারা এই যে সরকারি টাকা খরচ করে বিভিন্ন জায়গায় হা ভোটের পক্ষে ক্যাম্পেইন করছেন, তো না ভোট যারা দিবে আপনি কি তাদের পক্ষে আছেন না বিপক্ষে আছেন? তো নিরপেক্ষতা তো আপনি নষ্ট করছেন। নির্বাচনের এই হা ভোটের পক্ষে ভোট হবে না ভোটের পক্ষে ভোট হবে, সেটা আপনারা ডিকটেট করছেন কেন? জনগণের উপর ছেড়ে দেন। আপনারা একটা প্রশ্ন দিয়ে দিয়েছেন, প্রশ্ন তো জনগণের সামনে আউট করেছেন। 4টা প্রশ্ন দিয়ে একটা প্রশ্নপত্র জনগণের সামনে আউট করেছেন। এই প্রশ্নপত্রের পক্ষে বিপক্ষে জনমত তৈরি করার দায়িত্ব রাজনৈতিক দলের। আপনারা উপদেষ্টারা অথবা বিশেষ সহকারীরা যখন সমাবেশ করতেছেন, জনমত করতেছেন, তখন আপনাদের মঞ্চে কি কোনো রাজনৈতিক দলের নেতা থাকে? কোনো রাজনৈতিক দলের নেতা থাকে না। থাকে কে? ডিসি থাকে, এসপি থাকে, বিভাগীয় কমিশনার থাকে, ইএনও থাকে। তো যারা একটা পক্ষ নিয়ে ইলেকশন করতেছে তারা জাতীয় নির্বাচনেও কিন্তু রিটার্নিং অফিসার। তো তারা নিরপেক্ষ হয় কিভাবে? তারা তো অলরেডি একটা পক্ষ নিয়ে ফেলেছে। তো যেই লোকটা একই ভোটের, একই দিনের, একই ভোটের, একই বাক্সে ভোট পড়বে, একটা পক্ষ নিয়ে ফেলেছে সরকারি কর্মকর্তারা এবং উপদেষ্টারা। সেই সরকারি কর্মকর্তারা আরেকটা ভোটের একটা অংশে আরেকটা ব্যালটে গিয়ে, একটা সবুজ ব্যালট, একটা গোলাপি ব্যালট, একটা সাদা ব্যালট, একটা ব্যালটের পক্ষে তো আপনি অবস্থান নিয়ে ফেলেছেন, আরেকটা ব্যালটের পক্ষে আপনি নিরপেক্ষ থাকবেন কিভাবে? থাকার কোনো সুযোগ নাই। সুতরাং যতক্ষণ পর্যন্ত না এই সরকারের উপদেষ্টারা এবং উপদেষ্টাদের আশেপাশে যারা আছে, প্রধান উপদেষ্টার আশেপাশে যারা আছে, যতক্ষণ পর্যন্ত না তাদের অবস্থানটা নিরপেক্ষ হবে, ততক্ষণ পর্যন্ত 12ই ফেব্রুয়ারি নির্বাচন নিরপেক্ষ হওয়ার কোনো সুযোগ নেই। শুধু তাই না, এখনও মাত্র আছে কয়েকদিন। 21 তারিখে ফাইনাল হবে, 22 তারিখ থেকে 21 তারিখে মার্কা দিবে, 22 তারিখে ইলেকশন হবে। এখনও অনেক লোক জিজ্ঞেস করে, ভাই ইলেকশনটা কি হবে? এখনও যদি এই প্রশ্ন থাকে যে ভাই ইলেকশনটা হবে, সরকারের প্রতি মানুষের এই যে আস্থাহীনতা, এই আস্থাহীনতার যে সংকট, এই সংকটটাই তো এখন পর্যন্ত সরকার কাটিয়ে উঠতে পারে নাই। এখন পর্যন্ত রাজনৈতিক দলগুলোকে নিয়ে এখন তো রাজনৈতিক দলগুলো যার যার অবস্থান তৈরি করতেছে, যার যার অবস্থান, কেউ জোটে আছে, কেউ জোটের বহির্ভূত আছে, 12 দলীয় জোট এখন পর্যন্ত তাদের টানাপোড়েনটা কাটতে পারে নাই। সব মিলিয়ে এখন পর্যন্ত দাদাদের যেই জোট, তারা কি এখন পর্যন্ত নির্বাচনী মাঠে নামতে পেরেছেন? নির্বাচনী মাঠে নামতে পারেন নাই। কিন্তু ইলেকশনের কেউ যদি, যেমন আমি নামই বলি, তারেক রহমান সাহেব ঢাকার বাইরে যাবেন, একটা দল কমপ্লেন করলো, ইলেকশন কমিশন তার যাওয়া বন্ধ করে দিল। কেন? আপনি ঢাকার বাইরে যদি যান, সেইটা আপনি বন্ধ করতে পারলেন, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে যখন সমাবেশ করবেন বা সভা করবেন, সেটা আপনি বন্ধ করতে পারবেন না। আপনি কি নিরপেক্ষ? তো নিরপেক্ষ তো দেখাইতে হবে কাজে, মুখে না।